দেশের জ্বালানি খাতকে সংকটময় করে তুলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের এলডি হলে ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি জানান, দীর্ঘমেয়াদে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেন দেশের মানুষ বিদেশমুখী না হয়। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। চিকিৎসকদের সংগঠন ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় সংসদের এলডি হলে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায়, চিকিৎসকদের সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বলেন, সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেন দেশের সব মানুষ মানসম্মত চিকিৎসা পায়। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। দেশের জ্বালানি খাতকে সংকটময় করে তুলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। দীর্ঘমেয়াদে একটি টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। সোশ্যাল মিডিয়ার পরিধি যতই বাড়ছে, মিথ্যা এবং অপতথ্য ছড়ানোর মাত্রা ততই বাড়ছে। তাই অপতথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে ভাবছে সরকার, বললেন তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনের সময় তিনি কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বিটিভির অনুষ্ঠানের মান বাড়াতে ফরেনসিক অডিট শুরু হয়েছে। এর ভিত্তিতে অনুষ্ঠান নির্মাণ এবং সম্প্রচারের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তাই এটি সংরক্ষণের বিষয়ে সরকার দ্রুত উদ্যোগ নেবে। আমরা একটি বড় প্রজেক্ট হাতে নিয়েছি নিউ মিডিয়ার মাধ্যমে, এবং মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অপতথ্য বা যেই তথ্যগুলা সঠিক নয়, যেগুলো প্রচার হচ্ছে বা প্রচার করার যেই প্রবণতাটা দেখা যাচ্ছে, সেখানে সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে এবং আমরা অপতথ্য এবং মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট হাতে নিয়েছি। এডুকেট করার জন্য, পার্টিকুলারলি অনলাইন মিডিয়া বা বিভিন্ন রকম রিলস যারা বানান, এবং রিলসের মাধ্যমে আমরা বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছি, যেগুলো আমরা শিক্ষণীয় রিলস আছে, যেগুলো আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে করা হচ্ছে। নিউ মিডিয়া প্রজেক্টের আন্ডারে আমরা ট্রেনিং প্রোভাইড করছি সাংবাদিকদেরকে, বিভিন্ন জেলা এবং উপজেলা লেভেলেও আমরা ট্রেনিং প্রোভাইড করব। দ্রুতই শরিকদের সঙ্গে বৈঠক করে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে স্থির চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় জামায়াতের আমির বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দলের অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ না থাকলেও তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আগের চেয়ে দুর্নীতি, চাঁদাবাজি অনেক বেড়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। সংবিধান সংস্কার পরিষদের দাবি নিয়ে আগামীতে জনগণের সঙ্গে আন্দোলন করার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে আলোকচিত্র প্রদর্শনীতে দেখতে আসেন দেশের বিভিন্ন রাষ্ট্রদূতরা। ডক্টর শফিকুর রহমান সহ দলটির নেতারা সেখানে ঘুরে দেখেন। গঠনের পর আপনারা সবই দেখছেন, আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি, কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে, কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। জুলাই স্মৃতি জাদুঘর কোনো রাজনৈতিক দলের নয়, বরং জাতীয় ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সকালে রাজধানী শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাদুঘরের বিভিন্ন বিষয় পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ফেলানি সহ সীমান্ত হত্যার তালিকা সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতিও জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে জাদুঘরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং ঢাকার বাইরে আন্দোলনকারীদেরও আলাদা গুরুত্ব দেওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। এই জাদুঘর একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত, কারণ এটা কোনো বিশেষ শাখা জাদুঘর না। একটা শাখা জাদুঘর বা আমলাতান্ত্রিকভাবে এই জাদুঘর যদি আমরা পরিচালনা করতে চাই, জাদুঘর পরিচালনা করা সম্ভব হবে না। এই জাদুঘর জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। ফলে এটার একটা স্বায়ত্তশাসিত কাঠামো প্রয়োজন, আইন প্রয়োজন এবং প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন। নির্বাচনের পরে এখানে অনেক কিছুতে পরিবর্তন আনা হয়েছে। তো আমরা এই আবু সাইদের ছবির বিষয়টা আমরা তাদেরকে বলেছি, আমাদের অবজারভেশনে এটা এসেছে। তারা বলেছে আবু সাইদ নিয়ে এটা তাদের পরিকল্পনায় আছে। আবু সাইদ নিয়ে এখানে একটা ফিল্মও তারা তৈরি করছে, সেটাও তারা দেখাবে। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারের অংশ হিসেবে এবার সামরিক গোয়েন্দা ডিজিএফআই এর আয়নাঘর বা বন্দিশালা পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। আজ ঢাকা সেনানিবাসে সংস্থার সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার জিআইসিতে আয়নাঘর পরিদর্শন শেষে ব্রিফ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, ১/১১-র সময় এই আয়নাঘরকেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দী রেখে নির্যাতন করা হয়েছিল। আজকে যে জিআইসিটি, এখানে কিন্তু আমাদের ব্রিগেডিয়ার আজমি সহ অনেক বন্দীদেরকে এই জিআইসিতে রাখা হয়েছে। দিনের পর দিন তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। আরও একটি বিষয় দেখবেন, ১/১১-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জিআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। অনেক ভিকটিমদেরকে সেখানে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হয়েছে, তাদের উপরে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানবেন যে এই টিএফআই এবং জিআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে, এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে এই মুহূর্তে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি, যুক্ত হব তার সঙ্গে। ইমতিয়াজ, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? জাদুঘর ঘুরে তারা কি বলছেন? নুসরাত, আজকে সকাল 11টা থেকে আসলে এই জাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকেই কিন্তু মানুষের একটা ঢল নামে। আমরা দেখেছি ঠিক 10:30টা থেকেই কিন্তু আসলে এই জাদুঘরের যে প্রবেশ মুখ, এই প্রবেশ মুখেই কিন্তু দেশের বিভিন্ন জেলা, আশপাশের বিশেষ করে নারায়ণগঞ্জ, সাভার সহ গাজীপুর এই অঞ্চলের লোক সহ এবং রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এই গেটে এসে ভিড় করে। তারপরে 11টার দিকে যখনই উন্মুক্ত হয় তারা কিন্তু এই ভিতরে প্রবেশ করে। তো তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই জাদুঘরের বিভিন্ন বিষয়, যে জুলাই আন্দোলনের সময় যেসব প্রতিকৃতি সহ বিভিন্ন দপ্তরিক কাগজপত্র যেসব যা রাখা আছে এইগুলো দেখে তারা উদ্বুদ্ধ হয়েছে যে আসলে অনেকে বাসায় বসে টিভিতে দেখেছিল সেই আন্দোলনের সময়, কিন্তু রাজপথ কিংবা বিভিন্ন জায়গায় দেশের যেতে পারেনি। তারা কিন্তু এই জাদুঘরে এসে এক জায়গাতে কিন্তু অনেক কিছু দেখতে পারছে, যার কারণে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এছাড়া আবার অনেকে ক্ষোভও প্রকাশ করেছে যে এই জাদুঘরে আবু সাইদের কোনো প্রতিকৃতি নাই, এবং এছাড়া বেশ কিছু তাদের দৃষ্টিতে অনেক কিছু এখানে রাখা হয়নি, যার কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছে। আমি আপনাকে একটু একজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনি এই জাদুঘরে আসলে কেন এসেছেন আজকে এবং কি দেখলেন? আইসি, আগে কখনো দেখি নাই, এখন দেখতে আইসি, খুশি করিয়া ঘুরতে আইসি, ভালো লাগছে। দেখছি সব জাদুঘর দেখছি, ওইখানে অনেক কিছু দেখার আছে, কতটা নাম বলবো, বহুত কিছু আছে অনেক, এটাই দেখলাম। আচ্ছা,
নুসরাত, যেমনটি একজন আমাদেরকে জানাচ্ছেন যে ভিতরে এসে সে আসলে অনেক অজানা তথ্য এখানে দেখতে পেয়েছেন। তো এছাড়া আমি আরেকটা সাধারণ পাবলিকের সাথে কথা বলেছি, তারা দর্শনার্থীরা আমাদেরকে আরেকটু ক্ষোভ জানিয়েছিল, যেটা হচ্ছে এই জাদুঘরের প্রবেশ মুখ খুবই সংকীর্ণ, যার কারণে মানুষ আসা যাওয়া করতে অনেক বিড়ম্বনার শিকার হয়, যার কারণে তারা এই জাদুঘর কর্তৃপক্ষের কাছে এই প্রবেশ নিয়ে, আপনি জানেন যে গতকালকে কিন্তু এই প্রবেশ নিয়ে ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন আহত হওয়ারও ঘটনা ঘটেছে, যার কারণে তারা এই প্রবেশ মুখটা একটু প্রশস্ত করারও আহ্বান জানিয়েছেন। তো নুসরাত, আজকে আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু অব্যবস্থাপনা গতকালকের তুলনায় অনেকটাই কম। মানে আজকে কোনো দর্শনার্থী এখনো পর্যন্ত আমাদের কাছে আজকের দিনের কোনো অভিযোগ দেয়নি। তারা যেটা আমাকে বলেছেন যে এই জাদুঘরে এসে তারা মূলত হচ্ছে 24-এর ইতিহাস এবং ঐতিহ্য দেখে যেমন তারা উদ্বেলিত হচ্ছে, এবং এইটা দেখে তাদের ভবিষ্যতে যাতে আর কোনো সরকার যাতে এইরকম দানবীয় না হয়ে ওঠে সেই শিক্ষাও দিচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সাথে সাথে এই জাদুঘরে বেশ কিছু জিনিস যেমন আবু সাইদের প্রতিকৃতি সহ আরও কিছু রাখারও তারা দাবি জানিয়েছেন। তো নুসরাত, এই ছিল আমার কাছে সর্বশেষ। আর পরবর্তী কোনো আপডেট হলে আপনাকে জানাবো। অনেক ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ সনি। শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে খোলা বাজারে বিক্রির মতো গর্হিত অপরাধ করেছে চট্টগ্রামের জেএমএস গার্মেন্টস, যাতে সহায়তা করেছে C&F এজেন্ট, কাস্টমস এবং ইপিজেড কর্মকর্তারা। চট্টগ্রাম বন্ড কমিশনারেটের অভিযোগ অনুযায়ী এই প্রক্রিয়ায় বিক্রি করা হয় 14,000 টন কাঁচামাল, যার মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে 585 কোটি টাকার। একই সাথে ব্যাংকেও তৈরি হয়েছে 118 কোটি টাকার দায়। রুহুল আমিনের রিপোর্টে বিস্তারিত। বিপুল দায়দেনা আর অনিয়মের কারণে বছরখানেক ধরেই বন্ধ চট্টগ্রামের CEPZ এর ফাল্গুন গ্রুপের জেএমএস গার্মেন্টস। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি গার্মেন্টসটির আমদানি করা শুল্কমুক্ত কাঁচামাল পরিস্থিতি নিরীক্ষা করে বন্ড কমিশনারেট। পাওয়া যায় ব্যাপক গরমিল। প্রতিবেদন অনুযায়ী বন্ড সুবিধার আওতায় আনা কাঁচামালের মধ্যে গুদামে পাওয়া যায়নি 9,500 টন ফেব্রিক্স, 5,000 টনের বেশি অ্যাক্সেসরিজ ও 67 টন প্যাকেজিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ এগুলো বিক্রি করে দেয়া হয়েছে খোলা বাজারে। প্রতিষ্ঠানটিকে দেয়া কারণ দর্শানোর নোটিশে 585 কোটি টাকা শুল্ক কর ফাঁকির অভিযোগ আনে NBR এর চট্টগ্রাম বন্ড কমিশনারেট। এই বিশ্লেষক বলছেন, অভিযোগ প্রমাণ হলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠানটিকে। আমি যখন বন্ড সুবিধাকে অপব্যবহার করব, সে অনুযায়ী বন্ডের আইন মোতাবেক আমার প্রতি আইনানুগ ব্যবস্থা নেবে। সেই আইনানুগ ব্যবস্থা হচ্ছে শুল্ক ডিউটি আমাকে আদায় করবে, অর্থাৎ আমি বন্ড সুবিধায় যে নিয়ে আসে সেই শুল্ক ডিউটি আদায় হবে সরকার। দ্বিতীয়ত, এই পণ্য আমি বন্ডের সুবিধা নিয়ে এসে আমি যদি বন্ডের আওতায় এটাকে এক্সপোর্ট করলাম না, অর্থাৎ আমি কোনো বৈদেশিক মুদ্রা অর্জন করলাম না, আনলাম না, সেটার এগেইনস্টে স্থানীয় বাজারে বিক্রয়ের অভিযোগে আমি অভিযুক্ত হতে পারি। ইপিজেড এর কারখানা হওয়ায় শুল্কমুক্ত সুবিধায় 2টি বিলাসবহুল গাড়ি আমদানি করে কারখানাটি। অথচ কারখানা বন্ধ থাকলেও সেই গাড়ি সরকারকে ফেরত দেয়া কিংবা আরোপিত শুল্ক পরিশোধ করেনি জেএমএস। ওই প্রতিষ্ঠান যদি ওই বন্ডের শর্ত ভঙ্গ করে তাহলে গাড়ি ফেরত দিতে হবে, কাস্টমসকে ফেরত দিতে হবে, গাড়ি সরকারকে ফেরত দিতে হবে। অথবা যদি উনি নিতে চান তাহলে ওই আওতায় যা ট্যাক্স ডিউটি আসবে সেটা পরিশোধ করে সে গাড়ি নিতে পারেন, তার নিজের জিম্মায় নিতে পারবে। এটা হচ্ছে আইনের ব্যাখ্যা। অনিয়মের প্রক্রিয়া জানতে কারখানার কর্মকর্তা, বন্ড ও ইপিজেড এর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে 71 বিজনেস। তারা জানান, বন্দর থেকে মালামাল নেওয়া হতো না বন্ডেড গুদামে, তবে সব পক্ষের সহযোগিতায় কাগজপত্র ঠিক দেখানো হতো। যদিও তা অস্বীকার করেছেন কারখানার কর্মকর্তারা, আর এ নিয়ে বক্তব্য দিতে চাননি বন্ড ও ইপিজেড কর্মকর্তারা। আমি তো সেটা আপনাকে বলা যাবে না। আমি তো যেগুলো দেখি, আমি এমপ্লয়ি হিসেবে যা অ্যাসাইন করে সেগুলোই করি। এই বিষয়গুলো আমার জানা নাই কোনো কিছু। আমি এগুলো কখনো দেখতামও না, এগুলো জানিও না। এই বিষয়ে আমার কোনো নলেজে নাই। কালকে আপনি একটু আমাদের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করেন আর কি। হ্যাঁ, তো আপনার অফিসে আসেন, এদিকে কথা বলা যাবে। শুধু এই অনিয়ম নয়, রপ্তানি আয়ের 118 কোটি টাকাও দেশে আনেনি কারখানাটি, যা বাধ্যতামূলক ঋণে রূপান্তর করেছে এক্সিম ব্যাংক। 2020 সালেও কারখানাটির বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগে মামলা হয়, যা এখনও বিচারাধীন উচ্চ আদালতে। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা মাহমুদ। সম্প্রতি ফাল্গুন গ্রুপের আরেক কারখানা মডিস্ট গার্মেন্টসের বিরুদ্ধেও শুল্ক কর ফাঁকির অভিযোগ এনেছে বন্ড কমিশনারেট।
রুহুল আমিন, একাত্তর, ঢাকা। কালো জাদু, তন্ত্র মন্ত্র এবং তান্ত্রিকের প্রতি কিছু মানুষের বিশ্বাস প্রাচীনকাল থেকেই। আর এই সুযোগে কিছু প্রতারক মানুষের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। বর্তমানে এই তন্ত্রমন্ত্রের বিস্তার বেড়েছে ফেসবুক, ইউটিউবেও। শুনতে অবিশ্বাস্য মনে হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভণ্ড তান্ত্রিকদের মাধ্যমে এখন শত শত মানুষ প্রতারিত হচ্ছে। দর্শক, এমন কিছু ভণ্ড তান্ত্রিকের গল্প জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে আসক্ত, এমন সন্দেহে অন্য নারীর হাত থেকে স্বামীকে বাঁচাতে ছন্দা আক্তার শরণাপন্ন হন ফেসবুকের তান্ত্রিক রহমত আলী কবিরাজ নামের একটি অ্যাকাউন্টের সাথে। টাকা দিলেই স্বামীর সাথে সংসারে শান্তিও ফিরবে বলে আশ্বস্ত করেন ভণ্ড কবিরাজ। প্রথম ধাপে বিকাশে টাকা দেয়া হয় 1500। এভাবে 15,000 টাকা খরচ করেও সমাধান মেলেনি। এবার জিনের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন কবিরাজ, যার জন্য ছন্দাকে মানতে হবে কিছু কঠোর নিয়ম। হাতের তালুতে সাদা মিষ্টির সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশিয়ে ধরে রাখতে হবে মোমবাতির উপর, যার মাধ্যমেই হবে সমাধান। কবিরাজের কথা অনুযায়ী এমন কাজ করতে গিয়ে হাতই পুড়ে যায় ছন্দার। ফেসবুক কিংবা ইউটিউবের এ সকল ভণ্ড তান্ত্রিকদের টাকা দিলেই যারা মনে করছেন পারিবারিক সমস্যার সমাধান হবে, তারা অনেকটাই বোকার স্বর্গে বাস করছেন। কারণ এ সকল প্রতারকের মূল উদ্দেশ্য বিভিন্ন পরামর্শের মাধ্যমে গ্রাহককে প্রাথমিকভাবে অসুস্থ করে তোলা, আর তারপর গ্রাহকের কাছ থেকে বারবার টাকা নেওয়া। এই ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। তদন্তের দায়িত্ব পান পুলিশের উপপরিদর্শক নাজমুল হক। প্রাথমিকভাবেই তিনি বুঝতে পারেন ভণ্ড কবিরাজের খপ্পরে পড়েছে ছন্দা আক্তার। যারা এই কাজটা করার আগে 1,000, 2,000 বা 5,000 টাকা শেষ হয়ে যায়, বাট যাদের হাতে ক্ষত হয়ে গেছে তাদের কাছ থেকে 50,000, 60,000, 1 লক্ষ টাকা এইরকম টাকাও তারা প্রতারণা করে হাতিয়ে নেয়। এই বলে যে আপনার এই যে ক্ষতটা হয়েছে এটা হলো আপনাকে সারাইতে হলে জিনের তদবির লাগবে। এই জিন যখন আপনাকে বলা হয়েছিল হয়তো বা আপনি এটা আমি যেভাবে বলছিলাম সেভাবে আপনি করতে পারেন না, এই জন্য জিন বাবা রাগ করছে। এই ঘটনায় বিকাশের যে নাম্বারে টাকা পাঠানো হয়েছে তার সূত্র ধরেই ভণ্ড কবিরাজের মুখোশ উন্মোচন করতে মাঠে নামে PBI। তদন্তে দেখা যায় ভুয়া NID দিয়ে সিম সংগ্রহ করে মোবাইল ব্যবহার করছে অপরাধীরা। তবে পেমেন্ট নেয়া মোবাইলের একটি সিমের সূত্র ধরে তদন্তে আসে নতুন মোড়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তকারীরা জানতে পারে কুমিল্লার চান্দিনা থানার ওহিদ মিয়া ওরফে কুয়েত এবং মাহে আলম নামের 2 জন এমন চক্রের সদস্য। আমার কাছে বা আমাদের কাছে যে ডকুমেন্টসটা ছিল সেটা হলো যে মোবাইল নাম্বারের একটা লাস্টে 2টা ডিজিট ছিল, 3টা ডিজিট ছিল, আর হলো সে কি ফোন ইউজ করে এই ফোনের মডেলটা শুধু ছিল। আমরা এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন টেকনোলজি প্লাস ম্যানুয়াল সোর্স দিয়ে কিন্তু আমরা আসামিটাকে বের করছি। রহমত আলীর কবিরাজ নামের ফেসবুক পেজটি কিভাবে পরিচালিত হয় তাও খতিয়ে দেখেন তদন্ত কর্মকর্তা। প্রযুক্তির সহায়তায় প্রতারক কুয়েত ও মাহে আলমের উপর নজর রাখা হয়। তাদের অবস্থান বেদে পাড়ায় হওয়ায় গ্রেফতারের জন্য বেগ পেতে হবে বলে ধারণা ছিল পুলিশের, কারণ সেখান থেকে কাউকে গ্রেফতার করতে গেলেই বাধা দেয় গ্রামবাসী। তাই প্রথমে সরাসরি না গিয়ে ড্রোন দিয়ে পুরো গ্রাম আর 2 অপরাধীর বাড়ি শনাক্ত করে PBI। আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল আমাদের যে তারা ডিজিটাল যে ডিভাইসগুলো ছিল সেগুলো খুব বেশি দিন ইউজ করতো না। বাংলাদেশ ছাপিয়ে এই প্রতারণার জাল ভারতেও বিস্তৃত বলে জানায় তারা। তারা কিন্তু বুস্ট করে এভাবেই যে ফিমেল ইন্ডিয়া, ফিমেল বাংলাদেশ, তাদের টার্গেট অডিয়েন্স হলো ফিমেল, এবং তারা রেঞ্জ দিয়ে দেয় যে 25 থেকে 35 বছর মহিলাদেরকে তারা টার্গেট করে থাকে। এই চক্রটি কখনো হোসেন কবিরাজ, কখনো তান্ত্রিক কবিরাজ, কখনো বা আসমা কবিরাজ ও রহমত আলী কবিরাজ সহ বিভিন্ন নামে ফেসবুক ও ইউটিউবে প্রতারণার জাল বিস্তার করে। ভাস্কর ভাদুরী, একাত্তর, ঢাকা। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজারের মহেশখালী যাচ্ছেন তারেক রহমান। তার এই সফর ঘিরে চট্টগ্রামের উপজেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
এই সফরে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে পুনর্বাসনের ঘর দেবেন। যোগ দেবেন হাটহাজারীর জনসভায়। প্রণবেশ চক্রবর্তী জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী। তাই তাকে বরণ করতে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় চলছে ব্যাপক প্রস্তুতি। সমুদ্রের কোল ঘেঁষে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার জন্যে তৈরি হয়েছে হেলিপ্যাড। রোববার সকালে কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন প্রকল্প কার্যক্রম পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে প্রথমে আসবেন বাঁশখালীর বাহারছড়ার সৈকতের কাছে। এখানে সাম্প্রতিক বন্যায় ঘরহারা পরিবারগুলোর পুনর্বাসনে তুলে দেবেন নতুন ঘরের চাবি, দেবেন ত্রাণ সামগ্রী। ১০০ পরিবারের মধ্যে ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের আমাদের সার্বিক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্টেজ হচ্ছে, এখানে সকল ধরনের সকল ব্যবস্থাই করা হয়েছে। এখানে বন্যা দুর্গতদের আক্রান্ত বেশি ছিল, তিনি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্যই এই সফরসূচি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাঁশখালীর পাশাপাশি ফটিকছড়ি ও হাটহাজারীতেও চলছে ব্যাপক প্রস্তুতি। তিনি এই এলাকাটিকে একটি অর্থনৈতিকভাবে ডেভেলপ করার উদ্দেশ্য নিয়ে আমার মনে হয় তিনি আসছেন। অনেক উৎসাহিত, অনেক আনন্দিত, কারণ আমরা চাই ওনাকে সুন্দর মতো বরণ করতে। কারণ উনি যে মাতার বাড়ি থেকে হেলিকপ্টার যুগে এখানে আসবেন, উনি অবশ্যই দেখবেন যে বাঁশখালীতে কি অবস্থা, উনি দেখবেন। কথা যেটা দিয়েছেন সেটা উনি পালন করতেছে, সেজন্য আমরা সবাই অনেক আনন্দিত। প্রধানমন্ত্রী ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় সাক্ষাৎ করবেন হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে। এরপর সড়ক পথে যাবেন হাটহাজারী। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমেদ শফির কবর জিয়ারত করবেন। পরে কলেজ মাঠে যোগ দেবেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠান ও সমাবেশে। এই পুনর্বাসনটা কোনো লৌকিক পুনর্বাসন নয় যে একটি বাড়ি করার জন্য এক বান অথবা দুই বান বান্ডেল টিন দিয়ে গেলাম, এরকম না। পরিপূর্ণভাবে একটি পরিবারকে একটি বাড়ি বানিয়ে দেওয়ার এই প্রকল্প পুনর্বাসনের আমরা হাতে নিয়েছি। সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের 3 জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামের নির্ধারিত উপজেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরের আরও খবর জানাতে হাটহাজারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ মুন্না। মুন্না, প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে বিস্তারিত একটু জানতে চাচ্ছি। বাঁশখালী, ফটিকছড়ি এবং হাটহাজারীতে তিনি যাবেন, সেখানে কি কি কর্মসূচি রয়েছে সব মিলিয়ে যদি বলেন। নুসরাত, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে হাটহাজারী সরকারি কলেজ মাঠ সাথে আপনাদেরকে যুক্ত করছি। আপনি যেমনটাই বলছিলেন, আগামীকাল প্রধানমন্ত্রী তারেক জিয়া ফটিকছড়ি উপজেলার পেলাগাজী দিগস্থ অস্থায়ী নির্মিত হেলিপ্যাডে ওনার হেলিকপ্টার অবতরণ করবেন। এরপর উনি বাবুনগর মাদ্রাসা হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ পরবর্তী উনি হাটহাজারীতে আসবেন। হাটহাজারীতে এসে উনি হাটহাজারী মাদ্রাসার আহমেদ শফির মাজারে জিয়ারত করবেন এবং জিয়ারত পরবর্তী উনি হাটহাজারী সরকারি কলেজ মাঠে এসে বন্যাদের দুর্গতদের অসহায়দের হাতে ত্রাণ বিতরণ করবেন। আমি যদি আপনাকে দেখাই, এখানে গত কয়েকদিন ধরে অত্যন্ত পরিশ্রম করে এই হাটহাজারী সরকারি কলেজ মাঠে মঞ্চ নির্মাণ করা হয়েছে। এখানে আমার পাশে দাঁড়িয়েছেন এখানকার বিএনপির কিছু নেতা। আমরা তাদের সাথে একটু কথা বলবো, তাদেরকে জানতে চাইবো তাদের সর্বশেষ পরিস্থিতি কি, তাদের প্রস্তুতি কেমন। যদি দাদা একটু বলতেন যে আপনাদের সর্বশেষ প্রস্তুতি কেমন। ধন্যবাদ আপনাকে। আগামীকাল হাটহাজারীবাসীর জন্য একটি আনন্দের দিন। হাটহাজারীর নবনির্বাচিত এবং হাটহাজারীর সর্বোচ্চ ভোটের নির্বাচিত মাননীয় হাটহাজারী থেকে মিস্টার মোহাম্মদ হেফাজতুল্লাহ এমপির পক্ষ থেকে এখানে লোকারণ্য হয়ে এই হাটহাজারীতে এই জনসমাবেশ করে মাননীয় প্রধানমন্ত্রীকে হাটহাজারীবাসী একটি সর্বোচ্চ জনগণের লোকারণ্য উপস্থিত একটি উপহার দেবে এবং হাটহাজারীতে একটি জনগণের ইতিহাস সৃষ্টি হবে। নেতা কর্মীরা কি ভাবছেন যে কালকে অনেকদিন পর এখানে প্রধানমন্ত্রী আসবেন, নেতা কর্মীদের উচ্চাসটা, সাধারণ মানুষের উচ্চাসটা যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। আসলে হাটাজারিবাসী জিয়া পরিবারের প্রতি অত্যন্ত যোগ্য। 91, 96, 2001, 2026 গণতান্ত্রিক নির্বাচনে হাটাজারিবাসী জিয়া পরিবারের যারাকে নমিশন দিয়েছে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সর্বশেষ আন্দোলন সংগ্রামের প্রিয় নেতা বেশি মোহাম্মদ খালেউদ্দিনকে নমিশন দিয়েছেন। 1 লক্ষের উপরে ভোট দিয়ে ওনাকে হাটাজারিবাসী ওই এমপি নির্বাচন করেছেন এবং কেন্দ্রীয় তারেক রহমান মহোদয় ওনাকে প্রতিমন্ত্রীর 2টা দায়িত্ব দিয়ে হাটাজারিবাসীকে গর্বিত করেছেন। আগামীকালের ঐতিহাসিক তারেক রহমানের সফরে হাটাজারিবাসী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনাকে দেখার জন্য, সম্মাননা দেওয়ার জন্য উপস্থিত হবেন। এটা কোনো ব্যক্তি ঘটবে না। হাটাজারিবাসী জিয়া পরিবারের ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রশাসন সর্বোচ্চভাবে এটাকে গুরুত্ব দিচ্ছেন। আমরা সকাল পর্যন্ত দেখতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এখানে আসছেন, পরিদর্শন করছেন। সেনাবাহিনী, র্যাব হতে শুরু করে প্রশাসনের যারা পদের আছেন তারা সবাই এখানে পরিদর্শন করছেন। সবাই পরিস্থিতি যা সন্তোষ প্রকাশ করেছেন। এই ছিল হাটাজারি থেকে সর্বশেষ পরিস্থিতি। মুন্না, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আগামীকাল চট্টগ্রাম সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মুর্শেদ মুন্না। কুড়িগ্রামে সরকারি বরাদ্দের চাল পাননি বানভাসীরা। জনপ্রতিনিধিদের অভিযোগ, নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তার অবহেলায় তারা বঞ্চিত হয়েছেন। এছাড়া হাট ইজারার টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রাজু মোস্তাফিজের তথ্য এবং ছবিতে বিস্তারিত। কুড়িগ্রামে জুন জুলাই মাসে 2 দফায় বন্যা আক্রান্ত হয় জেলার সদর, উলিপুর, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও রৌমারী উপজেলা। বন্যা, নদী ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার 9টি উপজেলায় 275 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার 3000 মানুষের জন্য 30 মেট্রিক টন চাল ও 100 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হলেও মাত্র 30 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা। জিআর বাবদ 30 টন মাল বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ওই অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় কোনো চাউল বিতরণ করা হয় নাই বা আমাদেরকে কোনো ডিও দেওয়া হয় নাই। নাগেশ্বরী উপজেলায় বন্যার্ত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ চাল এখনো বিতরণ হয়নি। জনপ্রতিনিধিদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে বন্যা কবলিত নয় এমন এলাকায় 30 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে বাকিটা গুদামবন্দি রাখা হয়েছে। জুন মাসের তাড়াহুড়োর কারণে ওই সময় একটা বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু পরে আর বন্যাটা হয়নি। এছাড়া ইউএনের অবহেলার কারণে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় টিসিবি চাল উত্তোলন করতে পারেননি ডিলাররা। ফাইল ইউএনও স্যারের কাছে দেওয়ার পরেও নাকি ফাইলটা সই হয়নি, না হওয়ার কারণে 22 তারিখের আগে সইটা না হওয়ার কারণে ওই টিপে জুন মাসের যে বরাদ্দটা ছিল সেটা ল্যাপস হয়ে ফেরত চলে গেছে। টিসিবির কার্ডটা তো ম্যাক্সিমাম দরিদ্র মানুষের, সেই দরিদ্র মানুষগুলো 5 কেজি করে চাল কম পয়সায় পাইলে তাদের উপকার হয়, ফ্যামিলির উপকার হয়। আমার জানা মতে তারা এটা পায়নি। এখন চলতি বছর এপ্রিল মাসে নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ হাট ইজারা দেওয়া হয় 26,66,000 টাকায়, কিন্তু নিয়ম অনুযায়ী এই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও ইজারাদার আজিজুল হক তা দেননি। এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বন্যা না হওয়ার কারণে চাল গুদামে রাখা হয়েছে। তিনি হাট ইজারার অনিয়মের দায় চাপান ভূমি কর্মকর্তার ওপর। বন্যা না হওয়ার কারণে আমরা চালটা তুলে খাদ্য গুদামেই রেখে দিয়েছি। এটা বর্ষা মৌসুম বা কোনো সমস্যা দেখা দিলে আমরা জনগণকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এসব অনিয়মের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন 71-এর।